আপনি তো আপনার কলেজের পড়াশোনাই শেষ করেননি, মাঝপথেই ছেড়ে চলে গিয়েছিলেন। তাহলে ডিজাইনারের ডিগ্রি পেলেন কোথা থেকে? তার উপর আপনি যত ডিজাইন এখন পর্যন্ত বানিয়েছেন সবই আমরা দেখেছি, একটিও এমন ছিল না যা দেখে আপনাকে কাজ দেওয়া যায়। তাহলে হঠাৎ কি হলো যে আপনি এত ভালো ডিজাইন বানিয়ে ফেললেন? দয়া করে এক্সপ্লেন টু মি। সেক্রেটারির কথা শুনে নীল আর গায়ত্রী দেবী দুজনেই লজ্জায় মাথা নিচু করে একজন আরেকজনের দিকে তাকালো। গায়ত্রী দেবী কল্পনাও করেননি তার মিথ্যা এত দ্রুত ধরা পড়বে। সেক্রেটারির চোখে এখনো রাগ ভরা। আপনারা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিকেই একসাথে লুটছেন। আপনাদের লজ্জা করা উচিত। এই কাণ্ডগুলোর কারণে আপনাদের জেলও হতে পারে, এই ধারণা আছে তো? বক্তব্য শেষ করে সেক্রেটারি কনফারেন্স রুমে বসে থাকা সবাইয়ের দিকে একবার তাকালো এবং পরের মুহূর্তেই দরজা দিয়ে বাইরে চলে গেল। সেক্রেটারি চলে যেতেই কনফারেন্স রুমে নিস্তব্ধতা নেমে এলো। গায়ত্রী দেবী আর নীল কারোর চোখের দিকে তাকাতে পারছিলেন না। অন্যদিকে অবনী নিজের কানে বিশ্বাসই করতে পারছিল না। তার কানে তখনও বাজছিল কিছুক্ষণ আগেই গৌতমের বলা কথা। সবাইয়ের দৃষ্টি ছিল নীল আর গায়ত্রী দেবীর ওপর। তাদের দেখে সবাই একে অপরের কানে কানে ফিসফিস করতে লাগল। তারপর কিছুক্ষণের মধ্যেই সবাই একে একে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। অবনী এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেও অন্যদের সঙ্গে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নীল নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, আর গায়ত্রী দেবীও হতভাগ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এটা কিভাবে হলো? এক রাতের মধ্যে চেয়ারম্যানের মনোভাব এভাবে কিভাবে বদলে গেল? নিশ্চয়ই এর পেছনে কারো না কারো হাত আছে। হ্যাঁ, আর আমি জানি সে কে। এ কথা বলেই নীল রাগে গেটের বাইরে বেরিয়ে গেল। তার রাগে ফেটে পড়া মুখ দেখে গায়ত্রী দেবী তাকে থামাতে পিছনে পিছনে গেলেন। অন্যদিকে অবনীর চোখে আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সেই খবরটা জানাতে গৌতমের কাছে ওয়েটিং রুমে চলে গেল। গৌতম অবনীর খুশিতে ভরা মুখ দেখেই সব বুঝে গেল। গৌতম, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি যেমন বলেছিলে ঠিক তেমনটাই ঘটেছে। অবনী আরও কিছু বলতে যাচ্ছিল, এর আগেই নীল সেখানে পৌঁছে গেল। তাদের দুজনকে হেসে কথা বলতে দেখে নীল বলল, আচ্ছা, এটা তুমি করেছ? হ্যাঁ, তোমার আমার সাফল্য সহ্য হয়নি তো? অবনী, তোমার মাথা ঠিক আছে তো? তুমি আমার ডিজাইন চুরি করেছ, ধোঁকা দিয়ে ওটার উপর নিজের নাম লিখেছ, আর এখন যখন সব সত্যি সবাই এর সামনে এসেছে তুমি উল্টো আমাকেই জবাবদেহি করতে বলছো। বলো তো, রাতারাতি এমন কি করেছ তুমি? নাকি প্রজেক্টটা পেতে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে সমঝোতা করে ফেলেছ? এই কথা বলতে বলতেই নীল অবনীর দিকে আগাতে লাগল, কিন্তু গৌতম তখনই রাগে তার কাঁধে হাত রেখে বলল, যথেষ্ট হয়েছে। এরপর আরেকটাও শব্দ নিজের নোংরা মুখ থেকে আমার স্ত্রীর বিরুদ্ধে বের করিস না, না হলে আমি তোর সঙ্গে কি করব তুই ভাবতেও পারবি না। নীল বলল, কি করবি? মারবি? তোর মতো লোকদের তো আমি পকেটে নিয়ে ঘুরি। নিজের বউকে ঠিকমতো সামলাতে পারিস না আর আমায় ধমকি দিচ্ছিস? কে জানে কাদের সঙ্গে ও মুখ কালো করছে। কালই হয়তো চেয়ারম্যানের কাছে গিয়েছিল নিজের সৌন্দর্যের জাদু দেখাতে, তাই তো রাতারাতি আমাকে কন্ট্রাক্ট দেওয়ার সিদ্ধান্ত বদলে গেল। গৌতম তখন রাগে আগুন হয়ে গেল। সে আর কিছু না ভেবে নীলের মুখে একটা প্রচণ্ড ঘুষি মারল। নীল সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল আর তার নাক থেকে রক্ত পড়তে শুরু করল। এই সাহস তোর? নীল নিজের নাক মুছে গৌতমকে মারতে আবার এগিয়ে এলো, কিন্তু গৌতম তখনই শক্ত করে তার কলার চেপে ধরে বলল, এরপর একটা কথাও বলার আগে ভেবে নিস, না হলে তোর অবস্থা এর চেয়েও খারাপ হবে। অবনী প্রথমবার গৌতমকে এত রেগে যেতে দেখেছিল। সে তৎক্ষণাৎ গৌতমের হাত ধরে বলল, গৌতম, ছেড়ে দাও। এমন মানুষের সঙ্গে বিতর্ক মানে নিজেকে নোংরা করা। চলো, চলে যাই এখান থেকে। এই বলে অবনী গৌতমকে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু তাদের এভাবে ঝগড়া করতে দেখে অফিসের সবাই নতুন আলোচনার বিষয় পেয়ে গেল। সবাই আবার কানে কানে ফিসফিস করতে লাগল, কিন্তু নীল সব কথা উপেক্ষা করে অবনী আর গৌতমকে দেখছিল। হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে। গার্ডরা, ওদের দুজনকে বের করে দাও, আর আজকের পর ওরা যেন এখানে দেখা না দেয়। এই বলে নীল রাগে নিজের কেবিনের দিকে যেতে লাগল, কিন্তু হঠাৎ কেউ তার মুখে একটা প্রচণ্ড চড় মারল।
চটটা এত জোরে ছিল যে কয়েক সেকেন্ডের জন্য নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। যখন সে ঘুরে দেখল, তার সামনে গায়ত্রী দেবী দাঁড়িয়ে আছেন। দাদিশা, কি হলো? গায়ত্রী দেবীর মুখ রাগে পুরো লাল হয়ে গিয়েছিল। তাকে দেখে চারপাশের লোকজন তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। চুপ, একদম চুপ। এত কিছু ঘটার পরও তোমার পেট ভরেনি? এখন অফিসের লোকজনের সামনে তামাশা করছো? তোমার মগজ কি ঘাস খেতে গেছে? সরি দাদিশা, আমি রেগে গিয়েছিলাম, কারণ যে এটা করেছে আমি নিজেই তার হদিস বার করব। তাই তুমি চুপ করো, আর কিছু করবে না। আমি নিজেই চেয়ারম্যানের কাছে যাচ্ছি। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ। লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।